ব্ল্যাক কালার ক্র্যাপ টপ, তার উপর ব্ল্যাক স্যুট ও জিন্স পরিহিত অবস্থায় হাতে রিভলভার নিয়ে গাড়ির হাতে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে শ্বেতা। তার পিঠ অবধি খোলা বাদামি চুলগুলো তীব্র বাতাসে উড়াউড়ি করছে। শ্বেতার পাশে দাঁড়ানো অ্যামেলিয়া রোসি, তার বিশ্বস্ত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তাদের পেছনে আরও অসংখ্য গাড়ি বর্তমানে গার্ডদের দখলে রয়েছে। দীর্ঘক্ষণ পিনপত নীরবতার পর শ্বেতা গুরুগম্ভীর আওয়াজে বলে উঠল, আমাদের এক্ষুনি মিশন স্টার্ট করতে হবে এমিলি। আন্তোনিও, রিকার্ডো, নাদিরা খান আর মাশরাফি খান প্যালেসের ভেতরেই অবস্থান করছে। তারা আমাদের হাতের নাগাল থেকে বেরিয়ে যাওয়ার আগেই আমাদের তাদের দিকে আক্রমণ করতে হবে। অ্যামেলিয়া হাতে থাকা ম্যাপটা শ্বেতার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এখানে এই আন্ডারগ্রাউন্ড প্লেসের সময় নাই নকল, পুঙ্খানুপুঙ্খভাবে ডিজাইন করা হয়েছে। আমাদের সকল গার্ডরা সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, আর আমি ও আপনি সামনের দিকে থেকে আক্রমণ করব। শ্বেতা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর কিছুটা দূরত্বে সেই প্যালেসের দিকে তাকিয়ে থাকতে থাকতে হিমশীতল কণ্ঠে বলল, আজকের মধ্যেই ওদের সর্বনাশের সূচনা হবে আমার হাতে। ওদের ধ্বংস সুনিশ্চিত করে তবেই দম নেব আমি। আমার অতীত যারা বরবাদ করে দিয়েছে, আমি তাদের ভবিষ্যৎ নির্মূল করে দেব। তীব্র গতিতে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে ফারহান। তার পাশে বসে আছে স্বয়ং মাফিয়া বস অ্যারিশ অ্যান্ড্রিয়ানো। তাকে বাহির থেকে বর্তমানে ভীষণ শান্ত দেখালো, ভেতরে ভেতরে যে আগ্নেয়গিরির লাভা উত্তোলিত হচ্ছে সেটা সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত রয়েছেন ফারহান। তাই ভেতরে ভেতরে সে ভয় পেলেও বাহির থেকে নিজেকে যথাসম্ভব শান্ত রাখল সে। এরিসের বুগাট্টি চিরন গাড়িটির অনুসরণ করছে একই ব্র্যান্ডের আরও 1 ডজন গাড়ি। মিলানের ব্যস্ত হাইওয়ে জুড়ে গাড়িগুলো প্রচণ্ড গতিতে সর্পিল ভঙ্গিতে এগিয়ে চলছে, যেন কোনো মহাযজ্ঞ উদ্ঘাটন করতে তাদের এই দাম্ভিক পথ চলা। একটা সর্বনাশের সূচনা হওয়ার জন্য তারা সদল বলে প্রস্তুত। এরিস হঠাৎ করে কারের উইন্ডো মিররে হাত দিয়ে একের পর এক আঘাত করতে লাগলো। ফারহান বিস্মিত হয়ে সেদিকে তাকাতেই বেশ ঘাবড়ে গেল, তবে কিছু না বলে সে আগের মতো ড্রাইভ করতে লাগলো। এদিকে মিররে ফাটল ধরে এরিসের হাত রক্তাক্ত হয়ে গেছে, তবুও সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে রাগে রাগে ফুঁসতে ফুঁসতে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। শ্বেতার হঠাৎ এভাবে তাকে ছেড়ে পালিয়ে যাওয়া এবং শ্বেতাকে ছাড়া এতগুলো মুহূর্তে থাকা সে রীতিমতো উন্মাদে পরিণত হচ্ছে। নিজেকে শান্ত রাখা তার পক্ষে ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছে। এরিস কিছুটা শান্ত হতেই ফারহান বেশ ভয়ে ভয়ে বলল, স্যার প্লিজ শান্ত হন, এভাবে উত্তেজিত হয়ে পড়বেন না। ম্যাডামের লোকেশন ট্র্যাক করা হয়েছে, খুব দ্রুতই আমরা তার কাছে পৌঁছে যাব। এরিস চোখজোড়া বন্ধ করে হিমশীতল কণ্ঠে বলতে লাগলো, ও যেখানে গেছে জায়গাটা কতটা বিপজ্জনক সে ধারণা কি ওর আছে? এত বেশি সাহস দেখাতে গেছে কেন ও? এখন যদি ওর কিছু হয়েছে আমি নিজেও জানি না তখন আমি কি করব। শুধু জানি ধ্বংস করে দেব সবকিছু। রিল্যাক্স স্যার, আমরা আমাদের ডেস্টিনিটির খুব কাছাকাছি পৌঁছে গেছি। আশা করছি ম্যাডামের কিছু হবে না। তারপর একটু থেমে ফারহান বলল, স্যার আমার মনে হয় অ্যান্টোনিও রিকার্ডো আপনাকে চেকমেট করার জন্য নতুন কোনো ষড়যন্ত্র আছে। না হলে সুদূর বাংলাদেশ থেকে নাদিরা খান আর মাশরাফি খান কেন তাদের কাছে ছুটে আসবে? অবশ্য বাংলাদেশেও ছিল বলে আমার মনে হয় না, কারণ বেশ কিছুদিন আগেই তারা হঠাৎ করে লাপাত্তা হয়ে গেছিল। ফারহানের কথা প্রত্যুত্তর এরিস হঠাৎ প্রচণ্ড আওয়াজ করে হেসে উঠল। ক্রমশ তার হাসির আওয়াজ ভয়ানক অট্ট হাসিতে রূপান্তরিত হলো। ফারহান অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ যাবৎ হাসার পর এরিস হঠাৎ করে শান্ত হয়ে গেল। তার মুখভঙ্গি আগের ন্যায় হিম শীতল ও কঠোর হয়ে গেল। তারপর সে ডিপ হাস্কি ভয়েসে বলতে লাগলো, আমার সাম্রাজ্যে আমায় চেকমেট করার ক্ষমতা একমাত্র আমার রানীর। আমি আমার বিনাশকারীকে যে কোনো মূল্যে আমার কাছে চাই। অ্যান্টোনিও রিকার্ডোর সম্পূর্ণ প্রাসাদ ঘিরে ফেলেছে শ্বেতার গার্ডরা। এতটা সূক্ষ্ম পরিকল্পনায় তারা প্রাসাদের প্রতিটা কোনায় কোনায় প্রভাব বিস্তার করেছে যে কেউ সেখানে তাদের উপস্থিতির আগ পর্যন্ত কোনো কিচ্ছুটি টের পায়নি। সবটাই মূলত শ্বেতা আর অ্যামেলিয়ার মিলিত পরিকল্পনার ফল। বর্তমানে তাদের নিয়ন্ত্রণে গোটা প্যালেস। অ্যান্টোনিও রিকার্ডো খবর পাওয়া মাত্রই নিজে এবং নিজের বিশ্বস্ত সহযোগীদের নিয়ে আক্রমণ করতে ছুটে আসে। তার গার্ডরা প্রতিপক্ষের সাথে আক্রমণ শুরু করে দেয়। শুরু হয়ে যায় দুই পক্ষের মাঝে তীব্র গোলাগুলি।
সমস্ত নীরব প্রাসাদ প্রকম্পিত হয়ে ওঠে ভারী গোলাগুলির আওয়াজে। নাদিরা খান ও মাশরাফি খান লুকিয়ে পড়ে একটা নিরাপদ স্থানে আশ্রয় নিলেন। তারা বর্তমানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেও মনোবল হারায়নি। দীর্ঘক্ষণ যাবৎ দুই পক্ষের গোলাগুলির মধ্যখানে রিভলভার হাতে গুলি করতে করতে প্যালেসের ভিতর আগমন ঘটে শ্বেতা ও অ্যামেলিয়ার। দুজন সুদক্ষ হাতে প্রতিপক্ষের গার্ডগুলোকে একের পর এক নিশানা লাগিয়ে যাচ্ছে এবং তাতে সফলও হচ্ছে। এক সময়কার ভীতু শ্বেতার আজকে ভাবে মানুষকে গুলি করতেও একটু হাত কাঁপছে না। অবশ্য ওদেরকে মানুষ বললে ভুল হবে, এখানে এক একটা অমানুষ রয়েছে। অ্যান্টনিও রিকার্দো এবং তাদের সহযোগীদের দ্রুত আটক করে ফেলা হলো। সকলে বন্দী হয়ে গেল শ্বেতার সামনে। অ্যান্টনিও রিকার্দো শ্বেতাকে দেখে চিনতে না পেরে নিজেকে ছাড়াতে চেষ্টা করে ছটফট করতে করতে রাগান্বিত স্বরে বলল, তোমাকে তো আমি কখনো দেখিনি, তাহলে আমার সাথে কিসের শত্রুতা তোমার? কেন আমার প্যালেস আক্রমণ করে আমায় এভাবে বন্দি করছো? এর পরিণাম কিন্তু একটু ভালো হবে না, মনে রেখো। শ্বেতা একটা ফাঁকা হাসি হেসে সামনে থাকা রয়া চেয়ারে পায়ের উপর পা তুলে বসে ভরাট ও শীতল স্বরে বলতে লাগলো, আমার সাথে তোর কিসের শত্রুতা সেটা তোর পরে জানলেও চলবে, তবে জেনে রাখ, আজ আমার হাত থেকে তোর কিংবা তোর কোনো সহযোগীরই নিস্তার নেই। সকলকেই আমার হাতে মরতে হবে। সে তার আওয়াজ পেয়ে নাদিরা খান কি মনে করে হঠাৎ আড়াল থেকে বেরিয়ে এসে শ্বেতাকে এক পলক দেখে নিলেন। মুহূর্তেই চমকে উঠলেন তিনি। তারপর তাড়াতাড়ি মাশরাফি খানকে ডেকে এনে শ্বেতাকে দেখিয়ে তিনি বলতে লাগলেন, আরে এটা তো সেই মেয়ে মাহিরা শেহরি শেখ। নীলিমা অ্যাক্সিডেন্ট করে কোমাতে যাওয়ার আগ পর্যন্ত বিড়বিড় করে এর নামই তো বলছিল। আমি তখন ওর কথাটা বুঝতে পারিনি, কিন্তু ওকে দেখে হঠাৎ করে ব্যাপারটা আমার মাথায় চলে এলো। মাশরাফি খানও অবাক চোখে শ্বেতার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ চুপ করে থেকে নাদিরা খান দ্রুত অস্থির কণ্ঠে বলে উঠলেন, আমি এখন শতভাগ নিশ্চিত যে এই মাহিরা শেহরি শেখই আমার মেয়ে নীলিমার অ্যাক্সিডেন্ট করিয়েছে। হয়তো এর পেছনে বড় কোনো কারণ আছে, তবে কি কারণ আছে সেটা আমরা পরবর্তীতে ওর কাছ থেকে জানতে পারবো। তার আগে ওকে আমাদের কবজায় নিতে হবে, কিন্তু এই মুহূর্তে মাহিরা শেহরি শেখকে আমি কোনোভাবেই ছাড়ছি না। কথাগুলো বলে তিনি সুযোগ বুঝতে লাগলেন অ্যান্টনিও রিকার্দোদের সাহায্য করে পুরো ঘটনা নিজের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার জন্য। হঠাৎ করে একটা বুদ্ধি খেলে গেল তার মাথায়। তারা যে রুমে তিনজন মিলে ড্রিঙ্কস করছিলেন সেখানটার প্রতিটা কোণা কোণা খুঁজে একটা রিভলভার খুঁজে পেলেন তিনি। সেটাতে আগে থেকেই বুলেট লোড করা ছিল। সেটা হাতে নিয়ে সকলের চোখের অগোচরে গিয়ে তিনি এগিয়ে গেলেন শ্বেতার দিকে। তারপর এক ঝটকায় শ্বেতার পেছনে গিয়ে তার মাথার বাম পাশে রিভলভার ঠেকিয়ে ধরলেন। মুহূর্তে উপস্থিত সকলে প্রবল বিস্ময়ে তার দিকে তাকালো। অ্যামেলিয়া চিৎকার করে বলে উঠল, ম্যাম। শ্বেতা হকচকিত হয়ে নিজেকে বন্দি অবস্থায় দেখেও শান্ত থাকলো। শ্বেতার গার্ডরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। অপরদিকে অ্যান্টনিও রিকার্দো এবং তাদের গার্ডদের মুখে হাসি ফুটল। নাদিরা খান শ্বেতার দিকে তাকিয়ে চিবে চিবে বললেন, এবার তোমার খেলা শেষ মাহিরা শেহরি শেখ, অনেক খেলেছো তুমি, এবার আমরা তোমার সাথে খেলবো। তারপর শ্বেতার গার্ডদের উদ্দেশ্যে নাদিরা খান বললেন, তোমরা সবাই গান নামিয়ে স্যালেন্ডার করো বলছি, না হলে তোমাদের ম্যামকে আর জীবিত রাখতে পারবে না। শ্বেতার চোখের ইশারায় অ্যামিলি এবং গার্ডরা তাদের গান নামিয়ে রাখল। অ্যান্টনিও রিকার্দোর গার্ডরা মুহূর্তে তাদের বন্দি করে ফেলল। এদিকে অ্যান্টনিও রিকার্দো ছাড়া পেয়ে কুটিল হাসতে হাসতে শ্বেতার কাছে এসে দাঁড়ালো। তারপর হঠাৎ নিজের মুখভঙ্গি প্রচণ্ড কঠোর করে শ্বেতার চুলের মুঠি ধরে তার গালে একের পর এক থাপ্পড় মারতে লাগলো। শ্বেতার দুই গাল প্রচণ্ড লাল হয়ে নাক ও ঠোঁটের কোনা বেয়ে অনর্গল রক্ত বেরোতে লাগলো। তবু শ্বেতা একটা আওয়াজ পর্যন্ত করলো না। অ্যামিলিয়া শ্বেতার এই অবস্থা দেখে কাঁদতে লাগলো। তাদের গার্ডরা অসহায় ভঙ্গিতে মাথা নিচু করে দিল। অ্যান্টনিও রিকার্দো শ্বেতাকে ঝটকা মেরে পেছাতে ফেলে দিয়ে তার পেটের উপর একের পর এক আঘাত করতে লাগলো। শ্বেতা ব্যথায় কুঁচকে গিয়ে বেশ জোরে একটা আর্তনাদ করে উঠল। অ্যান্টনিও রিকার্দো শ্বেতার মুখের কাছে হাঁটু ভেঙে বসে হিসেস আওয়াজ করতে করতে বলল, খুব বেশি সাহস হয়ে গিয়েছিল তোর, তাই না? আমার সাথে পাঙ্গা নিতে গিয়েছিলি, এবার দেখ তোর ঠিক কি হাল করি আমি। পাশ থেকে নাদিরা খান এগিয়ে এসে সে তার দুই চোয়াল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, তুই আমার মেয়ের এই হাল করেছিস তাই না? এবার তোরও আমি ঠিক একই হাল করব। বলেই শ্বেতাকে পাশে থাকা হকি স্টিক দিয়ে একের পর এক আঘাত করতে লাগলো নাদিরা খান। শ্বেতা প্রচণ্ড ব্যথায় কুঁকড়ে গেল। রক্তাক্ত হয়ে গেল তার সমস্ত শরীর।
তবু তার মুখ দিয়ে আর একটা আর্তনাদ পর্যন্ত বেরোলো না। মাশরাফি খান এগিয়ে এসে নাদিরা খানের উদ্দেশ্যে বললেন, এত কষ্ট কেন করছো নাদিরা? সোজাসুজি একে উপরে পাঠায় দিলে তো হয়। বলে মাশরাফি খান যে নিজের হাতে থাকা রিভলভার দিয়ে শ্বেতাকে শুট করতে যাবে, অমনি তীব্র গতিতে একটা শক্তিশালী বুলেট এসে তার হাতে বিদ্ধ হয়ে গেল। প্রচণ্ড জোরে এক আর্তনাদ করে রিভলভার ছিটকে ফেলে দিলেন মাশরাফি খান। তারপর তার হাত চেপে ধরেন অসহনীয় যন্ত্রণায়। নাদিরা খান, অ্যান্টনিও রিকার্দো সহ উপস্থিত বাকিরা তাকালো বুলেটের উৎস স্থানের দিকে। তৎক্ষণাৎ তাদের দৃষ্টিগোচর হলো সম্পূর্ণ হোয়াইট আউটফিট সহকারে অত্যন্ত সোয়াগ নিয়ে দাঁড়িয়ে থাকা এরিশ অ্যাড্রিয়ানোর দিকে। তার এক হাতে একটি রিভলভার ধরে রাখা, অপর হাতে মার্লবোরো ব্র্যান্ডের একটি সিগারেট চেপে ধরা হয়েছে। তার চোখ জোড়া এই হিমশীতল হয়ে রয়েছে, অথচ সেখান থেকে যেন ভয়ঙ্কর আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা উদ্গীরিত হচ্ছে। তার পাশে দাঁড়ানো ফারহান এবং কয়েকশো সশস্ত্র গার্ড। শ্বেতা রক্তাক্ত ও আহত শরীর নিয়ে ধীর গতিতে এরিসের দিকে তাকালো। অজান্তে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক টুকরো প্রশান্তির হাসি, যেন এমন কিছু ঘটবে আর তার দৃঢ় বিশ্বাস ছিল। অপরদিকে এরিসের দৃষ্টি শ্বেতার দিকে স্থির হতেই তার প্রচণ্ড শীতল ও ভয়ঙ্কর লালিমায় আচ্ছাদিত চোখ জোড়াতে নেমে এলো এক অসহনীয় ও তীব্র যন্ত্রণার সুস্পষ্ট ছায়াপাত। কিন্তু সেটা চোখ ব্যতীত শরীরের অন্য কোনো অঙ্গে প্রদর্শিত হলো না। এতে বেশ অবাকই হলো শ্বেতা। এরিসের উপস্থিতি টের পেতেই অ্যান্টনিও রিকার্দোর গার্ডরা একের পর এক গুলি বর্ষণ শুরু করলো। পাল্টা আক্রমণ চালালো এরিসের গার্ডরা। মুহূর্তে আবারও কিছুক্ষণ আগের পরিস্থিতির ন্যায় রূপ নিল সমগ্র মাফিয়া প্রাসাদ। এরিস নিজেও অত্যন্ত দক্ষ ভঙ্গিতে একের পর এক শুট করে প্রাণ কেড়ে নিতে লাগলো অগণিত গার্ডের। তার প্রতিটি আক্রমণে শুয়ে শুয়ে মৃতদেহ পড়ে যেতে লাগলো মেঝেতে। মুহূর্তে মৃতদেহের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেল। পরিবেশ আগের থেকেও বহু গুণ ভয়াবহভাবে রূপ নিল। রক্তের সমুদ্রের ন্যায় হয়ে গেল সম্পূর্ণ ফ্লোর। বারুদ ও রক্তের বিভৎস দুর্গন্ধে ছেয়ে গেল চারপাশ। একসময় সবকিছুকে উপেক্ষা করে শ্বেতার নিকট স্থির পদক্ষেপে এগিয়ে গিয়ে তার দিকে কিছুক্ষণ শীতল দৃষ্টি নিক্ষেপ করে রাখল এরিস। সে তার চোখ জোড়ায় আশার আলো জ্বলে উঠল, কিন্তু এরিসের নির্লিপ্ত চাহনি দেখে সে পুরোপুরি দমে গেল। এরিস শ্বেতার কাছে হাঁটু ভেঙে বসে তাকে এক টানে নিজের কোলে তুলে নিল। শ্বেতা তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলেও সে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিল। শ্বেতা এতে ভীষণ আশাহত হলো। হৃদয়ে এক তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করল সে। তবুও তার নিস্তেজ শরীরটা চুপচাপ পড়ে রইল এরিসের দুই বাহুর বন্ধনের মাঝে। এদিকে সে তাকে কোলে করে নিয়ে যেতে দেখে নাদিরা খান দ্রুত কদমে এরিসের সামনে এসে তার পথ আটকে দাঁড়ালেন। এরিস ভ্রু কুঁচকে তার দিকে কিছুক্ষণ অত্যন্ত তীক্ষ্ণ শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকল। নাদিরা খান তাতে ভ্রুক্ষেপ না করে দ্বিধাহীন কণ্ঠে বলে উঠল, এই মেয়েটি তোমার কে হয়? তাকে বাঁচানোর জন্য শত শত গার্ড নিয়ে এসে এমন ধ্বংসযজ্ঞ চালাচ্ছ কেন? হঠাৎ করে এরিসের ঠোঁটের কোণে খেলে গেল এক ভয়ানক পৈশাচিক হাসি, যেটা দেখে নাদিরা খানের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। এরিস নাদিরা খানের কানের কাছে মুখ নিয়ে অত্যন্ত শীতল আওয়াজে বলে উঠল, জাস্ট ওয়েট আ মিনিট ফুফিমণি। বলেই নাদিরা খানকে পাশ কাটিয়ে চলে গিয়ে আন্ডারগ্রাউন্ড প্যালেস থেকে বেরিয়ে এলো এরিস। তারপর তার গাড়ির ব্যাক সিটে তাকে শুয়ে দিল সে। তার পিছু পিছু অ্যামেলিয়া ছুটে এলো। এরিসের ইশারায় ব্যাক সিটে শুয়ে তার পাশে গিয়ে বসে তার মাথাটা নিজের কোলের উপর রাখলো অ্যামেলিয়া। তারপর সে তার মাথায় যত্ন সহকারে হাত বোলাতে লাগলো। এরিস নিজের হাতে ফার্স্ট এড বক্স থেকে সরঞ্জাম বের করে সে তার আহত স্থানগুলোতে ব্যান্ডেজ করে দিয়ে তার শরীরের রক্তপাত সাময়িকভাবে বন্ধ করে দিল। পুরোটা সময় সে ছিল নির্লিপ্ত, আর শ্বেতা তার চোখের দিকে কাতর দৃষ্টিতে তাকিয়েছিল। কাজ শেষে এরিস ফারহানের উদ্দেশ্যে গম্ভীর স্বরে আদেশ করল, এখন ওখানে শহরের সবচেয়ে বেস্ট হসপিটাল অ্যাডমিট করিয়ে দিবে। কিন্তু স্যার আপনি? যেটা বলছি সেটা শোনো ফারহান। ফারহানের আর সাহস হয় না দ্বিতীয় কোনো কথা বলার। ড্রাইভিং সিটে বসে দ্রুত গাড়ি স্টার্ট দেয় সে। এরিস পিছু ঘুরে চলে যেতে নিয়েও কি ভেবে যেন শ্বেতার দিকে ফিরে তাকায়। শ্বেতা তখনই নিশ্চল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে, যেন চোখ দিয়েই অসংখ্য কিছু বলতে চাইছে সে এরিসকে। এরিসের অনুভূতি লুকানোর এক অদম্য শক্তি রয়েছে। নিজের ভেতর পাহাড় সমান ঘূর্ণিঝড় বয়ে চললেও সেটা বাইরে প্রকাশ করতে পারে না সে। একমাত্র শ্বেতা তার জীবনে প্রবেশ করার পর থেকেই এই নিয়মের ব্যতিক্রম ঘটতে শুরু করেছিল। তবে আজ বহু বছর পর সেই অনুভূতি যেন পুনরায় ফিরে এসেছে।
প্রেয়সের এই বিধ্বস্ত অবস্থা তাকে ভেতর ভেতর সম্পূর্ণ রক্ত পিপাসা বানিয়ে দিলেও অভিমানের তীব্রতা সেটাকে বাইরে প্রবেশ করতেই দিল না। অন্তত শ্বেতার সামনে নিজের ভয়ঙ্কর রূপটাকে প্রকাশ করল না সে। ফারহানের গাড়ি দৃষ্টিসীমার আড়ালে চলে যেতে এরিস পুনরায় রিভলভারে বুলেট লোড করতে করতে ঠোঁটের কোণে এক ভয়ানক হিংস্র পৈশাচিক হাসি ফুটিয়ে এগিয়ে চলল প্যালেসের উদ্দেশ্যে। প্যালেসের ভিতর তখন মৃত্যুপুরীর আবহ বিরাজ করছে। অ্যান্তোনিও রিকার্দো, নাদিয়া খান, মাশরাফি খান এবং এরিস ও সে তার অবশিষ্ট গার্ডরা ব্যতীত আর একটি প্রাণীও জীবিত নেই। শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ 3 জনকে বাঁচিয়ে রাখা হয়েছে মূলত এরিসের নির্দেশে। এরিসের সম্পূর্ণ সাদা আউটফিট রক্তে লাল জবজবে হয়ে গেছে। তাকে দেখে এই মুহূর্তে মৃত্যুপুরী কোনো ভয়ানক দণ্ড দাদার মতো লাগছে। সহস্র হিংস্র হায়নার প্রতিচ্ছবি যেন সে। এরিসকে দেখে রুহু কেঁপে উঠল অ্যান্তোনিও রিকার্দো, নাদিরা খান এবং মাশরাফি খানের। তারা এরিসের পায়ের কাছে হাঁটু ভেঙে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে প্রাণ ভিক্ষা চাইল। অথচ এরিসের চোখে মুখে খেলা করছে এক নিদারুণ ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। এখনও তার চোখের সামনে ভাসছে শ্বেতার রক্তমাখা দেহখানি আর যন্ত্রণাদায়ক চক্ষু যুগল। এরিস চোখের ইশারায় তার গার্ডদের কিছু একটা নির্দেশ দিতেই তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত একটি বড় বাক্স টেনে নিয়ে এলো। তারপর 4 জন গার্ড অ্যান্তোনিও রিকার্দোর 4 হাত পা ভালো মতো ধরল। এরিস কোনো কথা না বলে বাক্সের ভিতর থেকে একে একে ছুরিগুলো বের করে অ্যান্তোনিও রিকার্দোর পোশাক খুলে ফেলে জীবন্ত অবস্থাতেই তার শরীরে চামড়া ছিঁড়ে নিতে লাগলো। সাথে সাথে অ্যান্তোনিও রিকার্দোর ভয়ানক আর্তনাদে প্রকম্পিত হয়ে উঠল গোটা প্যালেস। নাদিরা খান আর মাশরাফি খান মুখ চেপে ধরে মুখ খিচে বন্ধ করে নিলেন। এরিস একে একে অ্যান্তোনিও রিকার্দোর সমস্ত হাড় থেকে মাংস আলাদা করে নিতে লাগলো। তার শেষ নিঃশ্বাস থাকা অবধি এরিসের এই নৃশংসতা চলল। তারপর তার প্রাণ পাখি উড়ে গেলে তার হাড্ডিগুলো গুঁড়া গুঁড়া করতে লাগলো সে। মাশরাফি খান কাঁদতে কাঁদতে এরিসের পায়ে ধরে ক্ষমা চাইতে চাইতে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু এরিস তাতে বিন্দু মাত্র পরোয়া না করে তাকেও একইভাবে ভয়ানক মৃত্যু দিল। তারপর তার আর অ্যান্তোনিও রিকার্দোর মাংস হাড়গুলো সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে গলিয়ে দিল। এরপর এরিস ভয়ঙ্কর ভঙ্গিতে নাদিরা খানের দিকে এগিয়ে যেতে লাগলো। এতে নাদিরা খানের আত্মা যেন খাঁচা ছাড়ার উপক্রম হলো। মেঝেতে 2 হাতে ভরে দিয়ে ক্রমশ পেছাতে লাগলো তিনি, আর বারবার এরিসের কাছে ক্ষমা চাইতে লাগলো। নাদিরা খানের দেয়ালে পিঠ থেকে গেলে তিনি সেখানে বসে তীব্র ভয়ে কাঁপতে লাগলেন। তার চোখ বেয়ে অনর্গল অশ্রু ঝরতে লাগলো। এরিসের মুখের দিকে এই মুহূর্তে তার তাকানো যাচ্ছে না। ভয়ানক বিভৎস আর ভয়ঙ্কর নরখাদকের মতো লাগছে তাকে দেখতে। এরিস নাদিরা খানকে কয়েক মুহূর্ত ভয়ঙ্কর ও হিংস্র দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো। তারপর পৈশাচিক হিংস্র হিস হিসে কণ্ঠে বলতে লাগলো, মিসেস নাদিরা খান, জানতে চেয়েছিলেন না আমি যে আমার কে হয়, যাকে বাঁচানোর জন্য শত শত গার্ড নিয়ে এসে আমি ধ্বংসযজ্ঞ চালাচ্ছি? তাহলে শুনে নিন, ওই মেয়েটি হলো আমার অ্যাডিকশন, আমার প্রাণ ভোমরা, আমার আসক্তিপূর্ণ ভালোবাসা। ওকে যত দূরে থাক, ওর দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তাদেরকে ঠিক এইরকম ভয়ঙ্কর পরিণতি দেই। আর সেখানে আপনারা ওকে রীতিমতো রক্তাক্ত করে ফেলেছেন। বাকি 2 জনের পরিণতি তো সচক্ষে দেখলেন। আপনারা তো ওদের মধ্যে একজন ছিলেন, তাই না? তবে চিন্তা করবেন না, আপনারও শাস্তি অনিবার্য। তবে সেই শাস্তির ধারণা হবে একটু ভিন্ন, ঠিক আপনার বড় ভাই নাহিয়া নাহারার খানের মতো। কথাগুলো বলে একটা ভয়ঙ্কর পৈশাচিক অট্টহাসি দিয়ে উঠল এরিস। সেই ভয়ানক হাসির তীব্র শব্দে প্রকম্পিত হয়ে উঠল গোটা আন্ডারগ্রাউন্ড প্যালেস। ইটালি মিলানের অন্যতম শীর্ষস্থানীয় মর্যাদাপূর্ণ প্রাইভেট হসপিটাল হলো হিউম্যানিটাস রিসার্চ হসপিটাল। সেটারই 8ম তলার একটা ভিআইপি কেবিনের বেডে বর্তমানে অসুস্থ অর্ধশায়িত অবস্থায় পড়ে রয়েছে শ্বেতা। বেশ কিছুক্ষণ আগে তার জ্ঞান ফিরেছে, তবে শরীরের আঘাতপ্রাপ্ত বিভিন্ন স্থান এখনও ব্যান্ডেজে মোড়ানো। শারীরিক ব্যথা কিছুটা কম এলেও শরীর এখনও বেশ দুর্বল। তার পাশে এই মুহূর্তে অবস্থান করছে অ্যামেলিয়া এবং ফারহান। শ্বেতা তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেও কোনো প্রকার কথা বলছে না। অ্যামেলিয়া শ্বেতার শিওরে বসে তার মাথায় আলতোভাবে হাত বুলে দিতে দিতে জিজ্ঞেস করলো, আর ইউ ওকে ম্যাম? এখন কেমন লাগছে আপনার? শ্বেতা তবুও নিরুত্তর। পাশ থেকে ফারহান প্রশ্ন করলো, আপনার প্রপার ট্রিটমেন্ট চলছে ম্যাম, সেজন্য আর্লি রিকভারির জন্য পাওয়ারফুল মেডিসিন দেওয়া হচ্ছে। আশা করছি খুব দ্রুত আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। শ্বেতা এবার ফারহানের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, উনি আসেননি? ফারহান বুঝতে পারলো শ্বেতা এই মুহূর্তে কার কথা জিজ্ঞেস করছে।
তাই সে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে নাবোধকভাবে মাথা নাড়ালো। শ্বেতার মনটা আবারও ভীষণ বিষণ্ণ হয়ে পড়ল। সে বিষণ্ণ স্বরে বলল, আমার উপর খুব অভিমান করেছে বুঝি সে? ফারহান মাথা তুলে শান্ত কণ্ঠে বলল, আপনি তো তার কাছে কোনো কিছুই স্বীকার করেননি। তিনি বহুবার জানতে চাওয়ার সত্ত্বেও নিজের আসল পরিচয় গোপন রেখেছেন। এমনকি তাকে ফাঁকি দিয়ে পালিয়ে পর্যন্ত গিয়েছিলেন, যার জন্যে আজকে আপনার এই দুর্দশা হয়েছে। একটাবার ভাবতে পারছেন স্যারের মনের উপর দিয়ে এই মুহূর্তে ঠিক কি চলছে? শ্বেতার দু চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে ভেজা কণ্ঠে বলল, আমি আপনার স্যারকে সমস্ত সত্যিটা জানিয়ে দেব ফারহান। ফারহান মৃদু হেসে বলল, সেটাই আপনার জন্য ভালো হবে ম্যাম। তাদের কথাবার্তার মাঝখানে হঠাৎ কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো ভ্যালেরিয়া। তারপর তড়িৎ গতিতে ছুটে এসে সে শ্বেতার কাছে জুটে গেল। তাকে মূলত ফারহানি শ্বেতার অসুস্থতার খবর জানিয়েছে, তবে কি কারণে তার এমন অবস্থা হয়েছে সেটা জানা যায়নি। ভ্যালেরিয়া শ্বেতাকে জড়িয়ে ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলতে লাগলো, তুই ঠিক আছিস তানভি? কি অবস্থা হয়ে গেছে তোর? কি করে এমনটা হলো? জানিস আমি কত চিন্তায় পড়ে গেছিলাম তোর এমন অবস্থার কথা শুনে। শ্বেতা স্মিত হেসে বলল, আমি ঠিক আছি ভ্যালেরি, তুই একদম চিন্তা করিস না। সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভ্যালেরিয়া চিৎকার করে বলে উঠল, সামান্য একটু অ্যাক্সিডেন্ট? এটাকে তুই সামান্য অ্যাক্সিডেন্ট বলছিস? নিজেকে একবার ভালো মতো দেখেছিস? এভাবে দুই বান্ধবীর টুকটাক কথোপকথন আর খুনসুটি চলতে থাকলো। এদিকে অ্যামেলিয়ার নজর হঠাৎ গিয়ে ঠেকল বলিষ্ঠ দেহের সুদর্শন ফারহানের উপর। শুরু থেকে তাকে তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করে আসছিল সে। বলা বাহুল্য তখন থেকেই তাকে মনে ঠাঁইও দিয়ে ফেলেছে সে। কিন্তু বেচারার বিবাহিত জীবন সম্পর্কে সে মোটেও অবগত নয়। সে তার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে ভ্যালেরিয়ার নজর গিয়ে ঠেকল অ্যামেলিয়ার উপর। সে তখনও ফারহানকে সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করেই যাচ্ছিল। অপরদিকে ফারহান সোফায় বসে এক মনে ফোন স্ক্রল করে যাচ্ছিল। কে তাকে দেখছে না দেখছে সেদিকে তার কোনো খেয়াল নেই। ভ্যালেরিয়া চোখ মুখ শক্ত করে ফারহানের কাছে ছুটে গিয়ে তার পাশে বসলো। তারপর তার মুখ নিজের দিকে ফিরিয়ে তাকে আচমকা চুম্বন করে বসলো। হঠাৎ সবার সামনে ভ্যালেরিয়া এমন করাতে ফারহান বেশ অবাক হলো, সেই সাথে কিছুটা লজ্জিত হলো। ফ্যালফ্যাল করে ভ্যালেরিয়ার মুখ পানে তাকিয়ে রইল সে তার অ্যামেলিয়াও তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। ভ্যালেরিয়া ফারহানের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে তার বাহু জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে আহ্লাদি কণ্ঠে বলতে লাগলো, মাই ডিয়ার হাবি, আমাকে রেখে এতক্ষণ ওই ফোনের মধ্যে কি দেখছিলে? দেখো কই, নিজে একমাত্র বউটাকে তো একটু আদর ভালোবাসা দেবে তা নয়, দিনে দিনে ভীষণ আনরোমান্টিক হয়ে যাচ্ছ তুমি। বলতে বলতে অ্যামেলিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ভ্যালেরিয়া। অ্যামেলিয়া অস্বস্তি সহকারে নিজের দৃষ্টি সরিয়ে নিল। এতক্ষণ অন্যের হাজব্যান্ডের দিকে অন্যরকম দৃষ্টি দিচ্ছিল ভাবতেই তার ভীষণ লজ্জা লাগতে লাগলো। মনে মনে নিজের মনকে কয়েকবার তিরস্কার করলো সে। তারপর ঠিক করলো এরপর থেকে কারো ওপর ক্রাশ খাওয়ার আগে সে ব্যক্তি সম্পর্কে ভালোভাবে ডিটেলস জেনে নেবে সে। এদিকে ফারহান ভ্যালেরিয়াকে নিজের সাথে জড়িয়ে নিয়ে তার কপালে গাঢ় চুম্বন করলো। তারপর মোলায়েম কণ্ঠে বলল, আমার লাইফে তোমার পিওরিটি তো সবচেয়ে বেশি। তুমিই তো আমার সব, আমার একমাত্র ভালোবাসার প্রেয়সী। তারপর তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আর আমি কেমন রোমান্টিক সেটা না হয় বাসায় গিয়ে তোমাকে প্রমাণ দিচ্ছি। ভ্যালেরিয়া প্রচণ্ড লজ্জা পেয়ে ফারহানের কাছ থেকে দূরে সরে যেতে চাইলে ফারহান বাঁকা হেসে তাকে আরও নিজের সাথে চেপে ধরে। এসব দেখে সে তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠলেও মনে একরাশ বিষণ্ণতা আর শূন্যতা জেঁকে ধরে। একটি বদ্ধ অন্ধকারাচ্ছন্ন রুম থেকে একজন নারীর তীক্ষ্ণ চিৎকার ও কান্নার আওয়াজ ভেসে আসছে। তার চার হাত পায়ে মুহূর্তে লোহা চেয়ারের সাথে লাইনের দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। গত 24 ঘন্টা যাবত তাকে ঠিক এভাবেই বেঁধে রাখা হয়েছে। খাবার তো দূরের কথা, এক ফোঁটা পানিও তার গলা দিয়ে নামেনি। চিৎকার করতে করতে গলা শুকিয়ে আসলেও এখনও চিৎকার করা থামায়নি সে। তার দুই চোখের অশ্রু দুই গালে লেপটে গিয়ে চিটচিটে ভাব ধারণ করেছে। বেশভূষা ও চুল প্রচণ্ড এলোমেলো অবস্থায় রয়েছে। নারীটি আর কেউ নয়, এক সময়কার ক্ষমতাধর ও প্রতাপশালী নারী নাদিরা খান, যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তিদের মধ্যে একজন। নাদিরা খান ভাঙা কণ্ঠে আবারও চিৎকার করে বলতে লাগলো, কে আছো কোথায়? আমায় বাঁচাও, আমাকে বের করো এই নরকপুরী থেকে। শুনতে পাচ্ছ কেউ আমার আওয়াজ? আফসোস,
নাদিরা খানের আওয়াজ এই মুহূর্তে কেউই শুনতে পাচ্ছে না। পারলেও সেই সমস্ত কঠোর হৃদয়ের অধিকারী গার্ডরা তাতে বিন্দুমাত্র পরোয়া করছে না। একসময় হঠাৎ করে রুমের দরজা খট করে খুলে গেল। তাতে বাহির থেকে এক চিলতে আলো ভেতরে প্রবেশ করলো। সেই সাথে প্রবেশ করলো একটি বলিষ্ঠ সুঠাম ও দীর্ঘদেহী অবয়ব। অবয়বটিকে চিনতে নাদিয়া খানের একটু বেগ পেতে হলো না। এরিস অত্যন্ত ধীর ও দাম্ভিক পদক্ষেপে নাদিরা খানের সামনে এসে দাঁড়ালো। তার চোখ মুখ এই মুহূর্তে ভয়ঙ্কর শীতলতায় আচ্ছাদিত। এই মুহূর্তে তাকে দেখতে ভীষণ শান্ত লাগছে, এই জন্য ঝড়ের পূর্বের কোনো পূর্বাভাস। এরিসকে দেখা মাত্রই নাদিরা খান শক্ত বাঁধনের মধ্য থেকেই হাত পা ছোড়াছুড়ি করতে করতে প্রচণ্ড আক্রোশের সাথে বলতে লাগলেন, আমাকে ছেড়ে দাও বলছি এরিস। আমি একবার মুক্ত হতে পারলে তোমাকে আমি ছাড়বো না। আমার এই অবস্থা করার জন্য এবং আমার স্বামীকে হত্যার জন্য তোমাকে আমি নিঃশেষ করে দিব। এরিস ফিচেল ও বাঁকা হেসে নাদিরা খানের সামনে চেয়ারটিতে পায়ের উপর পা তুলে বসলো। তারপর তার মুখের দিকে তাকিয়ে থেকে অত্যন্ত শান্ত অচল শীতল কণ্ঠে বলল, তাই নাকি? এখন আপনার আক্রোশ কিংবা তেজ একটু কমেডি দেখছে। আপনার কি মনে হয় আপনি এখান থেকে আদৌ কখনো মুক্ত হতে পারবেন? নাদিরা খান ভীত চোখে এরিসের দিকে তাকালেন। এরিসের চোখে মুখে এই মুহূর্তে অদ্ভুত এক প্রশান্ত হিংস্রতা বিরাজ করছে। নাদিরা খান নিজেকে বাঁচাতে চেহারা যথাসম্ভব কমনীয় করে বললেন, আমাকে প্লিজ ছেড়ে দাও এরিস। আমি তোমার ফুফি হই, সেই কথা কি ভুলে গেছো? এরিসের শান্ত মুখশ্রী সাথে সাথে ভীষণ কঠোর হয়ে গেল। সেই সাথে সেখানে ভর করল এক সীমাহীন পৈশাচিকতার আভাস। সে সোজা হয়ে বসে দাঁতে দাঁত চেপে রুষ্ট কণ্ঠে বলতে লাগলো, ফুপি বলে আমার পিঠে ছুরি মারার জন্য অ্যান্থনি রিকার্ডোর সাথে ষড়যন্ত্র করতে গিয়েছিলেন, তাই না? ফুপি বলে আমার ভালোবাসার উপরে হামলা চালিয়েছে, তাকে রক্তাক্ত করেছিলেন, তাই না? ফুপি বলে ছোটবেলা থেকে স্বার্থ ছাড়া আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেননি, তাই না? নাদিরা খান স্থির দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে রইলেন। এরিস তখন সীমাহীন রাগে গজগজ করতে করতে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নাদিরা খান শান্ত স্বরে জিজ্ঞেস করলো, ওই মেয়েটি কে এরিস? সে তাছাড়া অন্য কোনো মেয়ের জন্য তো তোমার এমন উতলা হওয়ার কথা নয়, তাহলে কি মেয়েটি? এরিস নাদিরা খানের কথা সম্পূর্ণ হওয়ার আগে দ্রুত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, ঠিক ধরেছেন। ওই মেয়েটি আর কেউ নয়, আমার এডিকশন, আমার স্ত্রী শ্বেতা মুবাশিরা। নাদিরা খান ভীষণভাবে চমকে উঠলেন। তার হার্টবিট এই মুহূর্তে কয়েক গুণ বেড়ে গিয়েছে। তিনি অত্যন্ত উত্তেজিত কণ্ঠে বলতে লাগলেন, কিন্তু এমনটা কি করে হতে পারে? ওকে তো... বাকি কথা সম্পন্ন করতে পারলেন না নাদিরা খান। আরেকটি হলে নীলিমার নাম তার মুখ দিয়ে বের হয়ে আসতো। ওর নাম জানতে পারলে এরিস ওকে আস্ত আর জীবন্ত রাখবে না। ভাগ্যিস অ্যান্থনি রিকার্দোর সাথে দেখা করার আগে নীলিমাকে একটা সেফ জোনে রেখে আসতে পেরেছিল তারা। এরিস ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, চুপ হয়ে গেলেন কেন মিসেস নাদিরা খান? ও কি তো কি? কিছু না। নাদিরা খান ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিলেন। এরিস তার দিকে কিছুক্ষণ শীতল ও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে উঠে দাঁড়িয়ে নির্লিপ্ত স্বরে বলল, যাই হোক, আমার অজানা সকল প্রশ্নের উত্তর আমি নিজে বের করে নেব। আপনার ওপারের জীবনের জন্য শুভকামনা রইল। আশা করছি জান্নাতে অন্তত খারাপ অবস্থায় থাকবেন আপনি। তবে তীব্র আফসোস, আপনাকে নিজের হাতে মৃত্যু দিতে পারলাম না আমি। কথাগুলো বলে এরিস আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে গটগট করে বাইরে চলে গেল। নাদিরা খান সীমাহীন ভয়ে কুঁকড়ে গেলেন। তিনি চিৎকার করতে করতে বললেন, মানে কি এরিস? তুমি কি করতে চাইছো আমার সাথে? নাদিরা খানের আওয়াজ সেখানেই থেমে গেল যখন ভেতরে একটি লোহার কফিন নিয়ে প্রবেশ করলো কয়েকজন কালো পোশাকধারী গার্ড। নাদিরা খান বিহ্বল দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলেন। পরক্ষণে তিনি কিছু বুঝে ওঠার আগেই একজন গার্ড তার কাছে এসে তার মুখ ভালো মতো স্কচ টেপ লাগিয়ে দিল। তারপর তাকে চেয়ারের বাঁধন থেকে মুক্ত করে উঠিয়ে নিয়ে সেই কফিনের হাত পা বেঁধে ঢুকিয়ে দিল। কফিনের ভেতরে অসংখ্য তীক্ষ্ণ লোহার কাঁটা বসানো ছিল। নাদিরা খানকে সেখানে শুয়ে দিয়ে দরজা বন্ধ করতেই প্রচণ্ড ধারালো লোহার কাঁটাগুলো তার সমস্ত শরীর ভেদ করে ঢুকে গেল। মুহূর্তেই অপরিসীম শারীরিক যন্ত্রণায় অস্ফুট গঙ্গানিতে তীব্র আর্তনাদ করতে লাগলেন নাদিরা খান। কিন্তু তার সমস্ত আর্তনাদ সেখানেই চাপা পড়ে যায় যখন কফিনের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। গার্ডরা তাকে সেভাবে রেখে দরজা বন্ধ করে চলে গেল। এটি মূলত একটি মধ্যযুগের শাস্তি প্রদান পদ্ধতি, যাকে বলা হয় দ্য আয়রন মেডেন। এই শাস্তি প্রদানে ভিকটিম সাথে সাথে মারা যায় না, বরং দীর্ঘ সময় ধরে সীমাহীন যন্ত্রণা ভোগ করতে করতে একসময় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিজের পার্সোনাল আন্ডারগ্রাউন্ড টর্চার সেল থেকে মাত্রই বেরিয়েছে এরিস।
তার পরনে ব্ল্যাক আউটফিটের সাথে একটি লং ব্ল্যাক কোট। পোশাক ও চুলের অত্যন্ত পরিপাটি অবস্থা তাকে দেখতে বেশ ড্যাশিং ও কুল লাগছে। এরিস নিজে ব্ল্যাক কালারের ফেরারি 488 GTB কারের দরজা খোলা মাত্রই তার নজরে পড়ল রেড কালারের মার্সিডিজ MC20। কারের সামনের দিকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ডার্ক ব্লু কালার শর্ট ড্রেস পরিহিত এক লাস্যময় তরুণীর দিকে, যার তীক্ষ্ণ নেশালো দৃষ্টি এই মুহূর্তে তার দিকে নিবদ্ধ হয়ে রয়েছে। এরিস তাকে ইগনোর করে গাড়িতে উঠতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটি রিনরিনে কণ্ঠের আওয়াজে থমকে দাঁড়ালো সে। মিস্টার অ্যারিস অ্যাডিয়ানো,